বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে মানে শুরু থেকেই বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে এটা হচ্ছে যে জিনিসটা খুব বেসিক ফরম্যাটে যে ফাউন্ডেশনের উপরে দাঁড়ায় আসছে সেটা হচ্ছে দলকেন্দ্রিক মনোভাব। অর্থাৎ সে এই দলের, সে বি দলের, সে সি দলের, সে ডি দলের, সম্ভাব্য ই দলের। এইভাবেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের মনোভাব কিন্তু তৈরি হয়েছে। আপনি এটা চাইলেই হুট করে সেট করতে পারবেন না। কারণ কি, এই 16 কোটি বা 20 কোটি মানুষের যে যে সিস্টেম, যে জ্ঞান গরিমা, যে অবস্থান যেটা তৈরি হয়েছে, এটা কিন্তু দীর্ঘমেয়াদী। এটা আপনি 2 বছর 5 বছর মিনিমাম 10-15 বছর লাগবে একটা এইটাকে পরিবর্তন করে নিয়ে আসতে। এর জন্য শিক্ষা, চিন্তা চেতনা, মনোভাব এবং কথা বলার স্বাধীনতা, সত্য বলার সুযোগ সুবিধা এবং মিথ্যা যেটা আছে মিথ্যাকে বাইরুট করা হিসাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন দুদুল্যমান অবস্থায় আছে। এখন যে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতি যেটাই বলি না কেন, যাই হচ্ছে না কেন, যে সিচুয়েশনে হচ্ছে না কেন, তো এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের হাতে নাই। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিটা এখন বাইরে চলে গেছে। এখন প্রশ্ন হতে পারে কেন বাইরে চলে গেছে। সবচেয়ে মূল কথা হচ্ছে যে পৃথিবীর ইতিহাস বা প্রকৃতির নিয়ম হচ্ছে যারাই সর্বোচ্চ ক্ষমতাধর হয় তারাই কিন্তু টিকে থাকে। এটা একটা প্রিন্সিপাল রুল। এই রুলটা, হ্যাঁ, আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো একটা সময় বড় হয়ে যায়, তারপরে বড় জিনিসটাকে ক্র্যাশ করে ভেঙে যায়। যখন এটা বড় হয় তখন বড়, ছোটোগুলো যখন বড় হয়ে যায় তখন বড়টা ক্র্যাশ করে। কিন্তু এটাই নিয়ম, ঘুরে ফিরে দেখবেন সার্কেলটা এটাই। তো বড় বড় রাষ্ট্র যারা আছে তারাই আসলে বেসিক্যালি সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। যেসব দল বা যারা এ যাদেরকে তারা নির্ধারণ করবে বা যাদেরকে তারা পছন্দ করবে, অঙ্ক কষে যে সিস্টেমটা সিলেকশন করবে সেটাই হবে। মানে এটাই হচ্ছে বাস্তবতা। পৃথিবীতে যতগুলো দেশে, মানে বিশেষ করে আমাদের মতো দেশগুলো যারা আছে তাদেরও নিয়ন্ত্রণ করে কিন্তু কোনো না কোনোভাবে, হয় অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বা ওই সামাজিকভাবে বা যে কোনোভাবেই হোক, কানেক্টিভিটিটা ওই তারাই নিয়ন্ত্রিত একটা জায়গার মধ্যে আছে। এখন বাংলাদেশের যে রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তো আমরা তো দেখতেই পারতেছি। এখন আন্তর্জাতিকভাবে মনোভাবটা বুঝতে হবে কে কোন দিকে দিকে আছে। এর মধ্যে যদি দেখি যে আমেরিকান একটা ব্লগ আছে, ইন্ডিয়ার একটা ব্লগ আছে, চায়নার একটা ব্লগ আছে এবং রাশিয়ার একটা ব্লগ আছে। এই 4টা ব্লক থেকেই কিন্তু সিদ্ধান্ত নেবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। অর্থাৎ আমার আপনার কথাই যে সব কিছু হয়ে যাবে সেমনটা কিন্তু হওয়ার কোনো সুযোগই নাই। তাহলে দেখতে হবে যে কারা কাদেরকে সাপোর্ট দিচ্ছে, কাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করছে। দেখেন, অভ্যন্তরীণভাবে বলি আর ভৌগোলিক দিক দিয়ে বলি, বাংলাদেশ কিন্তু একটা এমন একটা জায়গায় আছে যেটা 2টা পরাশক্তি দেশের মাঝখানে। এবং আপনি বলেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরও 2টা পরাশক্তির সাথে যোগাযোগ মেনটেন করে চলতে হয়। মানে আমাদের ঘরে সুন্দরী বউ, মানে সুন্দরীর বউর চারপাশে আছে ঝামেলা। এই ব্যাপারটা হয়েছে এই জায়গায়। এখন বিষয় হচ্ছে যে আমেরিকা কেমন চাচ্ছে বাংলাদেশকে সেটা বুঝতে হবে। আমেরিকার মানে লতে বা আমেরিকার নিয়মে সে জো বাইডেনই আসুক আর ট্রাম্পই আসুক, সে যেই আসুক, তারা কিন্তু আর যাই হোক, মানে আমাদের যে ধর্মীয় দল তারা কিন্তু বেসিক্যালি ধর্মীয় দলদের কিন্তু সাপোর্টটা দেয় না। তারা একটা মডার্ন টাইপের একটা কিছু খুঁজে যেটার মধ্যে সবই থাকবো, এটাকে তারা সাপোর্ট দেয়। ঠিক আছে, যেটা যে দলের ভিতরে এই জিনিসটা থাকে সে দলটাকে নিয়ে তারা চিন্তাধারাটা করে। কিন্তু যদি এক্সট্রিম লেভেলে যায় বা কোনো দল থাকে তারা কখনো এটাকে সাপোর্ট দেবে না। কেউ অন্যদিকে চায় না যারা এক্সট্রিম তাদেরকে আবার সাপোর্ট দেয়। যেমন পাকিস্তানে ধর্মীয় দল যারা আছে তাদের কিন্তু চায় না, ঘোরায় ফিরে সাপোর্ট দেয়। কিন্তু এটা কেন দেয়? তাতে বাণিজ্যিক বিজনেসের ক্ষেত্রে সাপোর্টটা দেয়। কিন্তু সাপোর্ট দিলেও কিন্তু গোড়ামিটা তারা নেয় না। আর চায়না বাংলাদেশের সাথে ব্যবসায়িকভাবে যে থাকবে, হ্যাঁ, তাকেই সাপোর্ট দেবে। যাকে শক্ত মনে হবে যে টিকে আছে তাকেই সাপোর্ট দেবে, এটা চায়না রুল, তাকেই সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু আপনার যদি সে দেখে যে তার জন্য হুমকি হয়ে দাঁড়াইতেছে বা এরকম কিছু আসতেছে, তখন কিন্তু চায়না তাকে সাপোর্ট দেবে না। তো এটাও একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে
ইন্ডিয়ার যে নীতি, ইন্ডিয়ার নীতি হচ্ছে নতুন বন্ধুর চেয়ে আমার পুরানো বন্ধুই ভালো। মানে ইন্ডিয়ার যে নীতি থাকে সেটা হচ্ছে সে পুরনো বন্ধুকে নেয়, নতুন বন্ধুর সে চুজ করতে চায় না। এটা হলো ভারতের রাজনৈতিক নীতি। কারণ নতুন একজন তাকে নিয়ে চিন্তা ভাবনা, সেক্ষেত্রে তার পুরনো বন্ধু কারা আছে, পুরনো দল যারা আছে সেই তাদের দিকেই মনোভাবটা দিবে এবং তার কার কাছ থেকে কী কতটুকু সাপোর্ট দেবে, এটা তাদের ভৌগোলিক অবস্থায়, তাদের চিন্তায়, তাদের দিক থেকে তাদের পলিসি। আর আমেরিকার ব্যাপারটা বললাম, তাহলে আমেরিকা যেটা চাচ্ছে বা যেটা করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমেরিকার সাথেও তো আমার বাণিজ্যিক সম্পর্ক আছে, আমেরিকা এই টাইপের জিনিসই চিন্তা করছে। এদিক দিয়ে রাশিয়াও কিন্তু অনেকটা ভারতের মনোভাবের সাথে কানেক্টিভিটি থাকে। তো আমি বা আমরা যাই বলি না কেন, দেখতে চায় তারা যে কাকে দিয়ে তাদের ফায়দাটা হবে। এবং এই বিশ্ব যে টেবিলের যে রাজনীতিটা হচ্ছে, সেটাতে তারা চিন্তা করবে কোন দলটাকে সাপোর্ট দিলে বা কাকে সাপোর্ট দিলে সব কিছু নিয়ন্ত্রণ থাকবে, সবার সাথে একটা সুসম্পর্ক দিয়ে ডেভেলপ করবে। এটা হচ্ছে তাদের পলিসি। একবার আমি আপনি বা এরকম আজকে এখানে মারা গেল বা ওইখানে মারা গেল, এগুলো ওনাদের কাছে কোনো কিছু যায় আসে না। আর অভ্যন্তরীণভাবে এই 4 দেশের লোকেই কিন্তু নিয়ন্ত্রণ করবে কোনো না কোনোভাবে বাংলাদেশের সব সেক্টরে। তাদের এই যে আমি যে বলি যে স্বয়ংসম্পূর্ণ, এই কথাটাও আসলে ভুল। পৃথিবীতে কোনো দেশই নিজস্বভাবে দাঁড়ায় থাকতে পারে না, তাকে কারো না কারোভাবে কানেক্ট করেই কিন্তু আগাইতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। আমরা যেটা বলতেছি এটা হচ্ছে আবেগের কথা, আপনি পারবেন না। এটা একটা পুরো সিস্টেম। পৃথিবী এখন উন্মুক্ত বিশ্ব, একদম ওভারঅল বিশ্বের সিস্টেম। এখন এইখানে সমস্ত দল যে জিনিসটা চিন্তা করবে, কে বেটার, কোনটা বেটার। এবার ধরেন বাংলাদেশের গণতান্ত্রিক সিস্টেম, পিআর বা গণতন্ত্রের যে এই সিস্টেমগুলো করলে ওই দেশের কতটুকু লাভ হবে, সেটাও কিন্তু তারা চিন্তা করবে। ঠিক আছে, ওরা তো এই জিনিসগুলো তারাই জন্ম দিচ্ছে, বুঝছেন। পিআর বলি, গণভোট বলি বা বলি, এটা তাদের কাছে। কিন্তু আবার যদি দেখেন যে বাংলাদেশের যে মূল যে সারির যে নেতা, মূল যারা নেতা, তারাও কিন্তু দেশে নাই। তারাও কিন্তু বাইরে, একজন আছেন যুক্তরাজ্যে, একজন আছেন ভারতে। ঠিক আছে, কেউ যাচ্ছে চায়নাতে, কেউ যাচ্ছে আমেরিকাতে। তো আলটিমেটলি তো গোলগুলা বোঝাই যাচ্ছে যে কোত্থেকে কী আসবে। তো এরকম সিচুয়েশনে পুরো বাংলাদেশ, এরকম সিচুয়েশন চলবে। কতদিন চলবে, কতক্ষণে যা শেষ হবে আমরা জানি না। এই মাঝখানে, এর ভিতরে এটা সবসময় ছিল, এর মাঝখানে সাধারণ জনগণ জড়াই গেছে। এর মাঝখানে এখন পর্যন্ত আমরা যদি সেনাবাহিনীর কথা বলি, সেনাবাহিনীর কথা তো হুট করে বলা যাবে না, একটা নীতি নৈতিকতা রুলসের ব্যাপার আছে। তারাও যে দীর্ঘদিন মাঠে থাকতেছে, এটা তাদের জন্য টুকরো অসন্তুষ্টের কারণ হবে। এটাও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কোনো দেশই কিন্তু একটা সময় কিন্তু ভিতরে কিন্তু লেগে দেয়, এটা একটা প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, তারা এখন পর্যন্ত ঠিক আছে, সামনে কত দূর পর্যন্ত ঠিক থাকবে আমরা জানি না। তো এই হচ্ছে সাধারণ জনগণ, আমলাতন্ত্র, সেনাবাহিনী, পুলিশ, এই সব কিছু মিল্লা বাংলাদেশ এখন এই জায়গায় প্রতিদিন যাচ্ছে, প্রতিটা দিনই যাচ্ছে, এভাবে আগায় যেতেছে। কিন্তু মূল যে আপনার যে পরিবর্তন বা মূল যে অঙ্ক কষে কাকে রাখবে না, কে আসবে, সেটা বাইরের টেবিল থেকেই আসবে। এখন যত দ্রুত সম্ভব দেশের এটা থেকে আমরা উতরায় উঠব, সেই বিষয়টা হচ্ছে মূল বিষয়। এখন যদি আমরা ডটগুলো মিলাই, আমরা যদি খেয়াল করি কে কোন দিকে যাচ্ছে, কে কোন দিকে কথা বলতেছে, কার কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছে, তাহলে বুঝতে পারবেন বা আমরা বুঝতে পারবো যে আগামীর পথ চলাটা আসলে আমরা কোন দিকে পৌঁছাইতেছি। আর এই যে আমি এতগুলো কথা কইছি, এবং দমন নীতি বা ধ্বংসনীতি, এটা এদেরই মানে এগুলোর মধ্যে অংশ। সাধারণ মানুষ, নিরীহ মানুষ, পলিটিক্যাল মানুষ, যেটাই হোক কেন, মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়। তো সব কিছু মিলায়া আপনাকে এই ডটগুলো মিলানো কিন্তু খুব কঠিন না। রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের ভিতরে প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলো যদি আপনি কানেক্ট করেন, তাহলে দেখবেন যে হিসাবটা আসলে এই জায়গায়, সিদ্ধান্তটা আসবে কি হবে, এটার উপরে ডিপেন্ড করবে যে সামনে কোন দিকে যাবে। তো 53 বছর বাংলাদেশ চলে গেছে, এইখানে আরও অনেক হিসাব নিকাশ আছে, মানুষের বয়স, কারা কি চাচ্ছে, কার কি মনোভাব, কতটুকু, এগুলো অনেক ক্যালকুলেশনের পরে তারপরে গিয়ে বাংলাদেশের আসলে স্থিতিশীল অবস্থায় পৌঁছাবে। আমরা এখনও স্থিতিশীল না,
কেউ স্থিতিশীল না, চলমান এইভাবেই যাচ্ছি, কিন্তু সিদ্ধান্ত এখনো হয় নাই কে কাকে কিভাবে কখন ফিক্সড হবে।